ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা এসো কাসাপের চ্যাপ্টার 1 এলিমেন্টারি ম্যাটেরিয়াল সায়েন্স কনসেপ্টের নিয়ে ডিসকাস করব। তো গত পার্টে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি গত লেকচারে। এই লেকচারে আমরা পার্ট 2 অর্থাৎ ক্রিস্টালাইন স্টেট নিয়ে বিস্তারিত ডিসকাস করব। শুরু করা যাক। দি ক্রিস্টালাইন স্টেট, প্রথমে আমরা আলোচনা করব টাইপস অফ সলিড। টাইপস অফ ক্রিস্টাল নিয়ে। ক্রিস্টালাইন সলিড হলো এমন একটা সলিড যেখানে একটা পর্যায়ভিত্তিক কালেকশন বা এরে, একটা পর্যায়ভিত্তিক কালেকশন গঠনের জন্য পরমাণুগুলো একে অপরের সাথে একটা রেগুলার প্যাটার্নে বন্ধন গঠন করে। ক্রিস্টালের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পিরিয়ডিসিটি বা পর্যায়ভিত্তিক ধর্ম, যেটাকে বলা হয় লং রেঞ্জ অর্ডার। ক্রিস্টালে লোকাল বন্ডিং জিওমেট্রি অনেকবার একটা রেগুলার ইন্টারভালে রিপিট হয়, যা একটা ক্রিস্টাল স্ট্রাকচার গঠন করে। পিরিয়ডিসিটি এর দ্বারা প্রতিটি পরমাণুর অবস্থান বের করা যায়, সুতরাং এখানে লং রেঞ্জ অর্ডার আছে। তাই ক্রিস্টালের যে কোনো জায়গায় আমরা অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট বা সজ্জা অনুমান করতে পারি বা প্রেডিক্ট করতে পারি। প্রায় সকল ধাতু, অনেক সিরামিক্স এবং সেমিকন্ডাক্টর এবং বিভিন্ন পলিমার ক্রিস্টালাইন সলিড। এই বিবেচনায় যে পরমাণু বা অণুগুলো স্পেসে পয়েন্টগুলোর পর্যায়ভিত্তিক এরে অবস্থান করে। একটা ল্যাটিস এবং একটা বেসিস দ্বারা সকল ক্রিস্টাল বর্ণনা করা যায়। ল্যাটিস হচ্ছে স্পেসে জিওমেট্রিক পয়েন্ট বা জ্যামিতিক বিন্দুগুলোর অসীম পর্যায়ভিত্তিক অ্যারে, যেখানে কোনো পরমাণু নেই। যখন আমরা প্রতিটি ল্যাটিস পয়েন্টে অনুরূপ পরমাণু বা অণুর গ্রুপ রাখবো, তখন এটাকে বলা হয় বেসিস। এভাবে আমরা অ্যাকচুয়াল ক্রিস্টালের স্ট্রাকচার পেতে পারি। তাই ক্রিস্টাল হলো প্রতিটি ল্যাটিস পয়েন্টে একটা ল্যাটিস প্লাস একটা বেসিস। ক্রিস্টাল ইকুয়াল টু ল্যাটিস প্লাস বেসিস। কপার ক্রিস্টালে প্রতিটি ল্যাটিস পয়েন্টে একটি কপার পরমাণু এবং বেসিস হলো একটা সিঙ্গেল কপার পরমাণু। আমরা বলতে পারি ক্রিস্টাল ইকুয়াল টু ল্যাটিস প্লাস বেসিস। আমরা এখানে 1 নম্বর ফিগারের দিকে খেয়াল করি। এই নাম্বার ফিগারে প্রতীয়মান যে কপার ক্রিস্টালের ল্যাটিস হলো কিউবিক সিমেট্রি এবং সম্ভাব্য অনেকগুলো ল্যাটিসের যে কোনো একটি হতে পারে। যেহেতু ক্রিস্টাল হলো ত্রিমাত্রিক কাঠামোতে পরমাণুর একটা ক্ষুদ্র আয়তনের বা সেলের পর্যায়ভিত্তিক পুনরাবৃত্তি, তাই এই রিপিটিং ইউনিটকে আইডেন্টিফাই করা গুরুত্বপূর্ণ, যাতে এই ইউনিটের সাহায্যে ক্রিস্টালের প্রপার্টি বর্ণনা করা যেতে পারে। ইউনিট সেল কি? ইউনিট সেল হচ্ছে ক্রিস্টালের সবচেয়ে সুবিধাজনক ক্ষুদ্র সেল,
যা ক্রিস্টালের প্রপার্টিজ বা বৈশিষ্ট্য বহন করে। কপার ক্রিস্টালের ইউনিট সেল হলো কিউবিক, যেখানে প্রতিটি কর্নারে একটি কপার পরমাণু এবং প্রতিটি ফেজের কেন্দ্রে একটি কপার পরমাণু থাকে। আমরা এই সি নাম্বারের চিত্রের দিকে তাকাই। এই কিউবের এখানে যদি আমি একটা কিউব আঁকি বা ঘনক আঁকি, ঘনকের কোণা কয়টা? এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো 8টা কোণায় কি থাকবে? 8টা অ্যাটম থাকবে। 8টা কর্নারে 8টা অ্যাটম থাকবে। আর ঘনকের ফেস কয়টা? পৃষ্ঠতল কয়টা? 6টা সারফেস। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ওই প্রত্যেকটা সার্ভিসে একটি করে কপার পরমাণু থাকবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হ্যাঁ, সবচেয়ে উপরে সারফেস যেটা, 6টা সারফেসে 6টা করে। এই জন্য বলা হয় কপারের ইউনিট সেল স্ট্রাকচার হলো ফেস সেন্ট্রেড কিউবিক স্ট্রাকচার, অর্থাৎ এফসিসি। ফেস সেন্ট্রেড কিউবিক, এফসিসি। কপার অ্যাটমগুলো আশেপাশের ইউনিট সেলগুলোর সাথে শেয়ার হয়। কার্যত প্রতিটি ইউনিট সেলের প্রতিটি কর্নারে একটি অ্যাটমের 1/8 অংশ এবং প্রতিটি ফেজে একটা অ্যাটমের হাফ অংশ থাকে। হ্যাঁ, তার মানে এই রেঞ্জটুকুর মধ্যে এটা তো আশেপাশের আরও 8টা অ্যাটমের সাথে শেয়ার হয়েছে, তার মানে এই পার্টিকুলার অ্যাটমের 1/8 অংশ পাইছে। আবার এটার অর্ধেক, চিন্তা করি, অর্ধেক থাকে অন্য একটা স্ট্রাকচারে, আর মানে অন্য একটা ঘনকে, আর বাকি অর্ধেক এই ঘনকে। তাহলে এখানে আছে হচ্ছে একটা অ্যাটমের 1/8 অংশ, আর এইখানে আছে হচ্ছে প্রত্যেকটা ফেজে যে অ্যাটম আছে সেটা হচ্ছে 1/2 অংশ। তার মানে প্রত্যেকটা ইউনিটে কার্যত 4টি অ্যাটম থাকে। কিভাবে আমি একটু দেখাই। প্রত্যেকটা কর্নারে কয়টা অ্যাটম আছে? 6টা কর্নারে 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, সো 8টা কর্নারে 8টা অ্যাটম আছে। আবার প্রত্যেকটা কর্নারে একটা অ্যাটমের 1/8 অংশ, প্লাস 6টা সারফেস আছে, 6টা ফেজ আছে। প্রত্যেকটা ফেজে থাকে অর্ধেক অ্যাটম, হাফ অ্যাটম। তাহলে 1 + 3 কত হলো? 4। তার মানে ওভারঅলি সব মিলিয়ে একটা ইউনিট সেলে কয়টা অ্যাটম থাকে? প্রত্যেকটা ইউনিট সেলে কার্যত 4টি অ্যাটম থাকে। কিউবিক ইউনিট সেলের যে দৈর্ঘ্য, এটাকে ক্রিস্টাল স্ট্রাকচারের ল্যাটিস প্যারামিটার এ বলা হয়। হ্যাঁ, এই হচ্ছে ইউনিট সেলের দৈর্ঘ্য বা লেন্থ, ল্যাটিস প্যারামিটার এ। যেমন কপারের জন্য এর মান হচ্ছে গিয়ে কপারের জন্য এর মান হচ্ছে 0.362 ন্যানোমিটার, যেখানে কপার অ্যাটমের রেডিয়াস হচ্ছে গিয়ে r = 0.128 ন্যানোমিটার কপার অ্যাটমের রেডিয়াস। ধরা যাক কপার পরমাণুগুলো গোলক, যেখানে একে অপরকে স্পর্শ করে রাখে। তাহলে এ ও আর কে জ্যামিতিকভাবে আমরা সম্পর্কিত করতে পারবো। তো এই চিত্রটাতে খেয়াল করি, আমরা এই চিত্রটার দিকে খেয়াল করি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে টুয়াইজার, তাহলে এটা হবে আর। ব্যাস হচ্ছে টুয়াইজার আর ব্যাসার্ধ হচ্ছে আর। আবার এইটুকু এ। তাহলে হিসাব করে দেখি,
এই হচ্ছে আমি একটা ফেজ নিলাম, প্রত্যেকটা কর্নারে একটা অ্যাটমের A1/8 অংশ থাকে এভাবে। ধরে নিলাম একে অপরকে স্পর্শ করে আছে। রেডিয়াস যেহেতু আর, ব্যাস হবে টুয়াইজ আর, এটাও হবে হচ্ছে আর, এটাও হবে হচ্ছে আর। যেহেতু ল্যাটিস প্যারামিটার এ, ইউনিট সেলের দৈর্ঘ্য এ, তাহলে আমি যদি একটা ত্রিভুজ চিন্তা করি, ত্রিভুজের এটা হচ্ছে এ, এটাও এ, আর এটা হচ্ছে 4r। তাহলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 16r স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16r স্কোয়ার। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 8r স্কোয়ার, তাহলে a ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2√2r। এটা হচ্ছে এ এবং আর এর মধ্যে সম্পর্ক। কপারের এফসিসি স্ট্রাকচারকে বলা হয় ক্লোজড প্যাকড ক্রিস্টাল স্ট্রাকচার, কারণ কপার পরমাণুগুলোকে যথাসম্ভব ক্লোজলি প্যাকড করা থাকে। কপার পরমাণুগুলো যথাসম্ভব ক্লোজলি প্যাকড করা থাকে। এফসিসি ইউনিট ক্রিস্টালের আয়তন পুরো অ্যাটমের 74%, যেটা কিনা সম্ভাব্য সর্বোচ্চ প্যাকিংয়ের অনুরূপ গোলক নিয়ে গঠিত। অন্যদিকে আয়নের বডি সেন্টার্ড কিউবিক বা বিসিসি ক্রিস্টাল স্ট্রাকচার আছে। আয়রনে থাকে হচ্ছে বিসিসি ক্রিস্টাল স্ট্রাকচার। এই হচ্ছে আমাদের বিসিসি ক্রিস্টাল স্ট্রাকচার, আয়রন বা লোহায়। এফসিসি হচ্ছে যথাসম্ভব কাছাকাছি প্যাক করার একমাত্র ওয়ে। উদাহরণস্বরূপ জিঙ্কের হেক্সাগোনাল জিওমেট্রিতে অ্যাটমগুলো যথাসম্ভব কাছাকাছি অবস্থান করে, যাতে হেক্সাগোনাল ক্লোজড প্যাকড এইচসিপি স্ট্রাকচার গঠন করে। তো এখানে আমরা বিভিন্ন ক্রিস্টাল স্ট্রাকচারের এ এবং আর এর মধ্যে সম্পর্ক, তাদের কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল, প্রতি ইউনিট সেলে অ্যাটম সংখ্যা, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর এবং উদাহরণ দেখতে পাচ্ছি। তো খেয়াল করি, সিম্পল কিউবিক স্ট্রাকচারে এ ইকুয়াল টু টুয়াইজ আর, সন্নিবেশ সংখ্যা 6, একটা ইউনিট সেলে একটা অ্যাটম থাকে, প্যাকিং ফ্যাক্টর, অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 0.52। উদাহরণ হচ্ছে যেগুলো মেটাল না, ওই সকল মেটাল ছাড়া বাকিগুলো আর কি। তারপর হচ্ছে বিসিসি, বেস সেন্টার্ড কিউবিক, এ ইকুয়াল টু টুয়াইজ আর বাই √3, সন্নিবেশ সংখ্যা 8, নাম্বার অফ ইউনিট পার ইউনিট সেল। তো এভাবে বিসিসি, এফসিসি, এইচসিপি, ডায়মন্ড, জিঙ্ক, ব্লেন্ড, সোডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড সবগুলোর এ এবং আর এর মধ্যে সম্পর্ক, কনজুগেশন নাম্বার, নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল এক্সাম্পল সহ দেখানো হয়েছে। ক্রিস্টাল ডিরেকশন অ্যান্ড প্লেনস। একটা ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য অনেকগুলো সম্ভাব্য ইউনিট সেল হতে পারে। তো চিত্রে এইচসিপি স্ট্রাকচারের জন্য বিভিন্ন স্ট্রাকচার দেখানো হয়েছে। গতানুগতিকভাবে আমরা সাধারণত ইউনিট সেলের জিওমেট্রিকে একটি প্যারালাল পাইপ হিসেবে রিপ্রেজেন্ট করি, যেখানে এবিসি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, স্মল এবিসি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এবং আলফা বিটা গামা হলো কোণ।
এই হচ্ছে এ, এটা হচ্ছে এ, এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য হচ্ছে এ, ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য হচ্ছে বি, আর জেড অক্ষ বরাবর দৈর্ঘ্য হচ্ছে সি। এবিসি হচ্ছে বাহুর দৈর্ঘ্য এবং আলফা বিটা গামা হচ্ছে কোণ। আলফা হচ্ছে এই কোণটা, বিটা হচ্ছে এই কোণটা, গামা হচ্ছে এই কোণটা। মানে আলফা হচ্ছে কি এক্স অক্ষের বিপরীত বাহু, অর্থাৎ এই যে ওয়াই জেডের অ্যাঙ্গেলে যে কোণটা। আবার ওয়াই এর বিপরীতে যে কোণটা আছে সেটা হচ্ছে বিটা, জেডের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে গামা। এবিসি বাহুগুলো এবং আলফা বিটা গামা কোণগুলোকে বলা হয় ল্যাটিস প্যারামিটার। তাহলে ল্যাটিস প্যারামিটার এই 6টা হচ্ছে ল্যাটিস প্যারামিটার। একটি রেফারেন্স ফ্রেম প্রতিষ্ঠা করতে এবং 3 ডাইমেনশনাল জিওমেট্রি প্রয়োগ করতে আমরা XYZ কোঅর্ডিনেট সিস্টেম ইনসার্ট করি। কপার এবং আয়রনের জন্য A = B = C এবং আলফা = বিটা = গামা = 90 ডিগ্রি এবং এটার জন্য কিউবিক সিমেট্রি হয়ে থাকে। কপার এবং আয়রনের জন্য A = B = C এবং আলফা = বিটা = গামা সবগুলো বাহুর দৈর্ঘ্য এবং সবগুলো কোণ হচ্ছে সমান এবং 90 ডিগ্রি। এর ফলে এই কপার এবং আয়রন দুইটাই হচ্ছে কিউবিক সিমেট্রিক হয়ে থাকে। কিন্তু যদি চিন্তা করি জিঙ্কের জন্য, জিঙ্কে আলফা = বিটা = 90 ডিগ্রি, গামা আবার 120 ডিগ্রি এবং A ≠ B = C। এর জন্য জিঙ্কের জিওমেট্রিটা কীরকম হয়ে থাকে? হেক্সাগোনাল। জিঙ্কের জিওমেট্রিটা হচ্ছে হেক্সাগোনাল। ক্রিস্টালের প্রপার্টি বর্ণনা করতে মাঝে মাঝে আমরা ক্রিস্টালের একটি ডাইরেকশন বা একটা নির্দিষ্ট পরমাণুর তল বা প্লেন বর্ণনা করি। অনেক বৈশিষ্ট্যই যেমন স্থিতিস্থাপক গুণাঙ্ক, বৈদ্যুতিক রোধকত্ব, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবেশতা ইত্যাদি ক্রিস্টালের মধ্যে ডিরেকশনাল। সকল সমান্তরাল ভেক্টরের একই ইন্ডিস আছে, সুতরাং যে ডিরেকশনটা লেভেল করতে হবে এটা ইউনিট সেলের অরিজিন বা মূলবিন্দু দিয়ে পাস করানো যেতে পারে। চিত্রে আমরা সেটাই দেখতে পাচ্ছি। বি নাম্বার, আইডেন্টিফিকেশন অফ এ ডিরেকশন ইন এ ক্রিস্টাল। উপরোক্ত ফিগারে দেখানো ডিরেকশনের ল্যাটিস বের করতে হবে। এখানে হচ্ছে এই হচ্ছে একটা পি বিন্দু, ও থেকে পি যোগ করলাম, তাহলে এটা একটা ভেক্টর হয়ে গেল। ভেক্টরের পি বিন্দুকে আমরা দিব হচ্ছে x0 y0 z0 স্থানাঙ্ক দ্বারা বর্ণনা করা যেতে পারে, যেখানে x0 y0 এবং z0 হলো পি বিন্দু থেকে xy ও z অক্ষের উপর অঙ্কিত অভিক্ষেপ। ঠিক আছে, লম্ব অভিক্ষেপ। আমি পি বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব আঁকলাম, পি বিন্দু থেকে z অক্ষের উপর লম্ব আঁকলাম, পি বিন্দু থেকে y অক্ষের উপর লম্ব আঁকলাম। তাহলে এই যে এটা হচ্ছে x0, এটা হচ্ছে z0 আর এটা হচ্ছে কি y0। সাধারণত যেখানে লাইন সারফেসকে কাট করে সেখানে পি বিন্দু ধরা সুবিধাজনক। যেখানে লাইন সারফেসকে কাট করে, যেমন এই লাইনটা হচ্ছে এই সারফেসকে কাট করছে, সো সেখানে পি বিন্দু ধরাটাই সুবিধাজনক। আমরা এই স্থানাঙ্কগুলো ল্যাটিস প্যারামিটার এবিসি দ্বারা বর্ণনা করতে পারি। তখন আমরা এগুলোকে ল্যাটিস প্যারামিটার এবিসি দ্বারা বর্ণনা করতে পারি। ফর এক্সাম্পল, যদি চিন্তা করি x0 y0 z0 = হাফ a b হাফ c হয়, তাহলে কি লিখতে পারি? তবে x1 y1 z1 হবে হাফ 1 হাফ।
ফর এক্সাম্পল এক্স নট ওয়াই নট জেড নট যদি হয় হাফ এ বি হাফ সি এর সমান, তবে পি হবে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, অর্থাৎ হাফ ওয়ান হাফ। তারপরে এই সংখ্যাগুলোকে গুণ বা ভাগ করব যতক্ষণ পর্যন্ত না সবচেয়ে ছোট ইন্টিজার জিরো সহ আসে, জিরো আসতে পারে। যদি এগুলোকে ইউবি ডাব্লিউ বলি তাহলে এভাবে লেখা যায়, থার্ড ব্র্যাকেট দিয়ে ইউবি ডাব্লিউ, থার্ড ব্র্যাকেট দিয়ে ইউবি ডাব্লিউ। আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 1 2 1, তাহলে এটাকে 1 2 1। যদি নেগেটিভ নাম্বার আসে তাহলে হ্যাঁ, ধরে নিলাম এখানে আসলো -2, তাহলে এখানে কি দিতাম? 2 বার। মাইনাস থাকলে আমরা বার লিখি। ফিগার 4.1, আচ্ছা আমরা একটা ফিগার বের করি। তো এখানে কিউবিক ক্রিস্টাল সিস্টেমের বিভিন্ন ডিরেকশন দেখানো হয়েছে। এই যে 001 101 01 বার 0, হ্যাঁ এটা হচ্ছে 0 0, আর যেহেতু নেগেটিভ এক্স এক্সিসে এক ঘর গেছে এই জন্য -1, এই জন্য উপরে বার 1 0 0 এইভাবে। তারপরে এটা 1 1 0, এক্স অক্ষ বরাবর এক ঘর গেছে, ওয়াই অক্ষ বরাবর এক ঘর গেছে, কিন্তু জেড অক্ষ বরাবর যায় না, এই জন্য 1 1 0। আর এটা 3 অক্ষে এক ঘর গেছে, এক্স অক্ষে এক ঘর, ওয়াই অক্ষে এক ঘর, জেড অক্ষে এক ঘর, তাহলে 1 1 1। ঠিক আছে, একইভাবে এটা হচ্ছে 1 -1 0। তো সবগুলো যদি একই তাহলে কয়টা আসে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টাকে একত্রে বলা হয় ফ্যামিলি অফ 1 1 1 ডিরেকশন। হ্যাঁ, এরকম একটা ব্র্যাকেট দিয়ে, কোন ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা এটাকে প্রকাশ করতে পারি। তারপরে এই সংখ্যাগুলোকে গুণ বা ভাগ করব যতক্ষণ পর্যন্ত না সবচেয়ে, আচ্ছা এটা তো গুণ ভাগ করার পরই হচ্ছে আমরা এটা পাইছি। হ্যাঁ 1 1, এটা হচ্ছে আলটিমেটলি গুণ ভাগ করার পরে সবশেষে এটা আমরা পাইছি। আমাদের প্রায় ক্রিস্টালে একটি পার্টিকুলার প্লেনকে বর্ণনা করার প্রয়োজন হয়। চিত্রে একটা সমতল বা প্লেন সহ একটি জেনারেল ইউনিট সেল দেখানো হয়েছে। সমতলটা হচ্ছে এই যে এটা, এই একটু ছায়াবৃত যেটা, এটা হচ্ছে সমতলটা, সমতল বা প্লেন, যাকে আমাদেরকে লেবেল করতে হবে। আমরা নিম্নোক্ত প্রথা অনুসরণ করব যাকে বলা হয় মিলার ইন্ডিসেস অফ এ প্লেন। আমরা এক্স ওয়াই জেড অক্ষের উপর সমতলের ছেদক এক্স নট ওয়াই নট জেড নট নিব। এ হচ্ছে এক্স নট, এ হচ্ছে ওয়াই নট, আর এ হচ্ছে জেড নট।
যদি প্লেনটা অরিজিনের মধ্য দিয়ে পাস হয়, আমরা সুবিধাজনক অন্য একটি সমান্তরাল মানে যদি প্লেনটা অরিজিন বা মূলবিন্দুর মধ্য দিয়ে পাস না হয়, তখন আমরা সুবিধাজনক অন্য একটা সমান্তরাল প্লেন ব্যবহার করতে পারি। ল্যাটিস প্যারামিটার দ্বারা শিফট হওয়া সকল প্লেনের একই অনুরূপ মিলার ইন্ডিসেস হয়। আমরা xy x1 y1 z1 পাওয়ার জন্য ছেদক x0 y0 z কে ল্যাটিস প্যারামিটার abc দিয়ে প্রকাশ করব। তারপর সেগুলোকে ইনভার্ট করব এবং রেসিপ্রোকাল নিয়ে পাই 1/x1 1/y1 1/z1। ঠিক আছে, তারপর ভগ্নাংশ দূর করার জন্য লোয়েস্ট ইন্টিজার রেখে দিয়ে একটি ইন্টিজারের সেট এইচকে এল পাওয়ার জন্য, তারপর কমা না দিয়ে প্যারেনথেসিস বা প্রথম বন্ধনীর ভেতর এগুলোকে রাখবো। আলটিমেটলি পাবো হচ্ছে এইচকে এল। এবং কোনো ব্র্যাকেট দিব না, কমা দিব না। আমি আবারও প্রথম থেকে বলি, আমাদেরকে এখানে কি কি দিছে, x0 y0 z0। তো এখান থেকে যদি আমি ল্যাটিস প্যারামিটার পাই তাহলে x1 y1 z1 লাগবে। এটা কিভাবে পাবো? আমরা x0 y0 z0 কে ল্যাটিস প্যারামিটার abc এর সাহায্যে প্রকাশ করব। হ্যাঁ, প্রকাশ করার পরে কি পেলাম, x1 y1 z1 পেলাম। তারপর সেগুলোকে ইনভার্ট করব। তারপর ভগ্নাংশ দূর করার জন্য লোয়েস্ট ইন্টিজার রেখে দিব। একটা ইন্টিজারের সেট এইচকে এল পাওয়ার জন্য, তারপর কমা না দিয়ে প্রথম বন্ধনীর ভিতরে এগুলো লিখে রাখবো, এইচকে এল প্রথম বন্ধনী বা প্যারেনথেসিস। তো আমি যদি চিত্রে এক্সাম্পলে যাই, চিত্রে x0 y0 z0 হচ্ছে এই চিত্রের জন্য, x0 y0 z0 হচ্ছে হাফ এ বি এবং সি হচ্ছে ইনফিনিটি হচ্ছে সি। হাফ এ 1b আর ইনফিনিটি সি। এটাকে যদি উল্টাই, রেসিপ্রোকাল নেই, তাহলে কি আসে 2 1 0। হ্যাঁ, এখানে তো কোনো ফ্র্যাকশন নাই, গুণ ভাগের প্রয়োজন নাই। তাহলে যদি প্রথম বন্ধনীর মধ্যে লিখি এভাবে 2 1 0, এই হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে মিলার ইন্ডিসেস। সকল প্যারালাল প্লেন অনুরূপ হয় না, মনে রাখবেন, সকল প্যারালাল প্লেন অনুরূপ হয় না। প্লেনগুলোর একই মিলার ইন্ডিসেস থাকবে যদি তারা ল্যাটিস প্যারামিটারের গুণিতক দ্বারা সেপারেটেড থাকে। উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ 0 1 0 এবং 0 2 0 এটা কিন্তু অনুরূপ না, যদিও তারা জ্যামিতিকভাবে সমান্তরাল। ইউনিট সেলের সাপেক্ষে প্লেন 0 1 0 হলো একটা ইউনিট সেলের একটা ফেস যা y অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, যেখানে প্লেন 0 2 0 এর অর্ধেক ইউনিট সেলে থাকে। এবং y অক্ষকে হাফ বি বিন্দুতে ছেদ করে। এই প্লেনের দ্বারা করা পরমাণু সংখ্যাও ভিন্ন হয়। এই প্লেনের ধারণ করা পরমাণু সংখ্যাও কি হয়, ভিন্ন হয়।
0 to 0 প্লেন যে ল্যাটিস প্যারামিটার বি দ্বারা শিফট করা সম্ভব নয়। যেটা প্লেন 0 1 0 এর সাথে মিলিত হয়। আবারও বলতেছি, 0 to 0 যে প্লেন আছে এটাকে ল্যাটিস প্যারামিটার দ্বারা শিফট করা সম্ভব নয়, যেটা প্লেন 0 1 0 এর সাথে মিলিত হয়। সো দুইটা আলাদা জিনিস। তো উপরোক্ত চিত্র থেকে প্রতীয়মান হয় যে কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে HKL ডিরেকশন সর্বদা HKL প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয়। ক্রিস্টালের নির্দিষ্ট কিছু প্লেন ফ্যামিলি অফ প্লেন হিসেবে থাকে, কারণ তাদের ইন্ডিসেস এক্সিসের লেভেলের ঐচ্ছিক নির্বাচনে ভিন্নতা দেখা যায়। উদাহরণস্বরূপ, যদি এক্স ও ওয়াই এক্সিসকে সুইচ করি, 1 0 0 প্লেনের ইন্ডিসেস 0 1 0 হয়ে যায়। 1 0 0 0 1 0 এবং 0 0 1 প্লেনগুলো 1 বার 0 0 0 1 বার 0 0 0 1 বার প্লেনগুলোর সমান্তরাল হওয়ায় একটা ফ্যামিলি অফ প্লেন গঠন করে। সুবিধার জন্য এদেরকে 1 0 0 লেখা হয় এবং একসাথে ডিনোট করা হয়। ওয়ান 0 0 0 1 0 0 0 1 এটা কার সমান্তরাল? এটা সমান্তরাল হচ্ছে 1 বার 0 0, এটা সমান্তরাল হচ্ছে 0 1 বার 0, এটা সমান্তরাল হচ্ছে 0 0 1 বার। হ্যাঁ, এগুলোর প্রত্যেকে কি প্লেন? এই একটা প্লেন, এটা সমান্তরাল। তাহলে এই 6টা প্লেন হচ্ছে পরস্পরের সমান্তরাল বলতে পারি, এবং সুবিধার জন্য এদেরকে একসাথে, এই 6টাকে একসাথে, এই 6টা প্লেনকে একসাথে 1 0 0 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয় বা ডিনোট করা হয়। প্রায় একটি প্রদত্ত প্লেন HKL এর জন্য প্রতিটি একক ক্ষেত্রফলে পরমাণুর সংখ্যা জানার প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, কোনো সমতলে পরমাণুর সারফেস কনসেন্ট্রেশন যদি উচ্চ হয়, তাহলে প্লেনের অক্সাইড গ্রোথ অপেক্ষাকৃত ত্বরান্বিত হয়। প্লেনার কনসেন্ট্রেশন অফ অ্যাটম হলো প্রতি একক ক্ষেত্রফলে পরমাণুর সংখ্যা। প্লেনার কনসেন্ট্রেশন অফ অ্যাটম হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে পরমাণুর সংখ্যা। FCC ক্রিস্টালে ওয়ান 0 0 1 1 0 এবং 1 1 1 প্লেনের মধ্যে, এই তিনটার মধ্যে 1 1 1 1 এই যে প্লেনটা আছে, এখানে প্লেনার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি, এখানে প্লেনার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি, এবং সবচেয়ে কম কোনটাতে? 1 1 0তে সবচেয়ে কম, প্লেনার কনসেন্ট্রেশন সবচেয়ে কম। এখন আমরা আলোচনা করব ক্রিস্টাল ডিফেক্ট এবং তাদের সিগনিফিকেন্স।
crystalline defects and their significance. সব পরমাণুকে একসাথে এনে আমরা একটা পারফেক্ট ক্রিস্টাল গঠন করতে চাই। একটি পার্টিকুলার ক্রিস্টালের জন্য টোটাল পটেনশিয়াল এনার্জি যত সম্ভব কম রাখতে চাই। যখন ক্রিস্টালটি তরল অথবা গ্যাস থেকে উৎপন্ন হয় বা আসে তখন কি হয়? তখন তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়? যখন ইম্পিউরিটি বা ভেজাল যোগ করা হয় তখন কি হয়? পারফেক্ট ক্রিস্টাল বলতে আমরা কি বুঝি? পারফেক্ট ক্রিস্টাল বলতে কিছু নেই, তাই আমাদের ডিফেক্টসের ধরন বুঝতে হবে, যা প্রতিটি প্রদত্ত ক্রিস্টালে খুঁজে পাওয়া যেতে পারে। প্রায় একটি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল প্রপার্টি বা বৈশিষ্ট্য এই সকল ডিফেক্টস দ্বারা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা হয়। এখানে 1 নম্বর চিত্রে পারফেক্ট ক্রিস্টাল দেখানো হয়েছে, যদিও পারফেক্ট ক্রিস্টাল বলতে কিছু নাই। পয়েন্ট ডিফেক্ট, ভ্যাকান্সিস অ্যান্ড ইম্পিউরিটিস। পরম শূন্য তাপমাত্রার উপরে সকল ক্রিস্টাল একই অ্যাটমিক ভ্যাকান্সিস। পরম শূন্য তাপমাত্রার উপরে সকল ক্রিস্টালে এই অ্যাটমিক ভ্যাকান্সিস থাকে, অর্থাৎ পয়েন্ট ডিফেক্ট থাকে। ক্রিস্টাল স্ট্রাকচারের ল্যাটিস সাইড থেকে অ্যাটম বা পরমাণু মিসিং থাকে। চিত্রে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেখানে পরমাণুটা নাই। এই ভ্যাকান্সিসগুলো তাপীয় সমবস্থায় একটা রিকোয়ারমেন্ট হিসেবে এক্সিস্ট করে এবং একে বলা হয় থার্মোডাইনামিক ডিফেক্টস ভ্যাকান্সিস। এর কারণে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্টের পারফেক্ট পিরিয়ডিসিটি ব্যাহত হয়। আণবিক গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি থেকে আমরা জানি যে সকল পরমাণু তাদের সাম্যাবস্থার মধ্যে একটা এনার্জি এর ডিস্ট্রিবিউশনের সাথে ভাইব্রেট করে বা কম্পিত হয়। এটি এমন একটি ডিস্ট্রিবিউশন যা বোল্টজম্যান ডিস্ট্রিবিউশনের কাছাকাছি, প্রায় কাছাকাছি। কোনো সময় একটা অ্যাটম এটার বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি অর্জন করে এবং সারফেসের উপর একটা সংলগ্ন সাইডে লাফ দেয় বা জাম্প করে। আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে মাঝখানে নাই, বরং সারফেসের কাছাকাছি আছে। এই অ্যাটমটা যদি এখানে জাম্প করে তাহলে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়। এটা হচ্ছে চিত্রে আমরা দেখতে পাচ্ছি। আশেপাশের অ্যাটম যদি ওই খালি স্থানে স্বতঃস্ফূর্তভাবে যায় বা আমরা বলি এটাকে ডিফিউজ হয় বা ব্যাপিত হয়, তবে ভ্যাকান্সিটা ক্রিস্টালের বাল্কের ভেতরে ঢুকে যায়। এখন চিন্তা করি এই অ্যাটমটা যদি এখানে ভ্যাকান্সির দিকে যায় তাহলে আলটিমেটলি, আবার এটা যদি এখানে যায় আলটিমেটলি এই পরমাণুটা এখানে সরে যাওয়ার কারণে আলটিমেটলি ভ্যাকান্সিটা কিন্তু ভেতরে ঢুকে গেল। এই গর্তটা কিন্তু ভেতরেই ঢুকে গেল আলটিমেটলি, যদিও সারফেস থেকে একটা অ্যাটম সরে যাওয়ার জন্য এই ঘটনার সূত্রপাত হয়েছে। ধরে নিলাম যে ইভি হলো এরকম একটা
ভ্যাকান্সি সৃষ্টি করতে প্রয়োজনীয় অ্যাভারেজ এনার্জি। এভি হচ্ছে ভ্যাকান্সি সৃষ্টি করতে প্রয়োজনীয় অ্যাভারেজ এনার্জি। তখন ক্রিস্টালে শুধু সবগুলো পরমাণুর একটা ভগ্নাংশ এক্সপোনেনশিয়াল মাইনাস ইভি বাই কে টি, একটা ভগ্নাংশ, এটা এর ভ্যাকান্সি সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় শক্তি থাকতে পারে। যদি ক্রিস্টালের প্রতি একক আয়তনে পরমাণু সংখ্যা n হয় তবে ভ্যাকান্সি কনসেন্ট্রেশন nv কত হবে? n হচ্ছে গিয়ে প্রতি একক আয়তনের পরমাণু সংখ্যা। nv ইকুয়াল টু হবে n এক্সপোনেনশিয়াল মাইনাস ইভি বাই কেটি। পরম শূন্য তাপমাত্রার উপরে সকল তাপমাত্রায় ভ্যাকান্সি এর একটি ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন থাকবে উপরোক্ত সমীকরণ অনুসারে। তবে ভ্যাকান্সি সৃষ্টি শুধু এই একটি না, আরও অনেক পদ্ধতি আছে। অর্থাৎ যে শুধু এখান থেকে সর্বশেষ যে লেয়ার থেকে সারফেস থেকে একটা অ্যাটম সরে যাবে ফলে ভ্যাকান্সি সৃষ্টি হবে এরকম না, আরও অনেক পদ্ধতিতে ভ্যাকান্সি সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে ল্যাটিস এ যে ভ্যাকান্সি তৈরি হয়েছে তা সাইজের মিসিং অ্যাটমের সমান, সেটাও কিন্তু পুরোপুরি সত্য নয়। অর্থাৎ আমার যে ভ্যাকান্সি সৃষ্টি হবে এটা যে সবসময় যে অ্যাটমটা ডিসপ্লেসড হয়ে গেছে তার সমান হবে, এটাও কিন্তু সত্য নয়। কারণ হচ্ছে একটা ভ্যাকান্সির আশেপাশের অ্যাটমগুলো, হ্যাঁ মাঝখানে তো ফাঁকা, তাহলে আশেপাশে অ্যাটমগুলো ঢিলে হওয়া যাওয়ার জন্য সরে ওই ভ্যাকান্সির কাছে চলে আসে, অর্থাৎ ওই খালি জায়গাটা দখলের চেষ্টা করে, আশেপাশে অ্যাটমগুলো ওই খালি জায়গাটা দখল করার চেষ্টা করে। এটার অর্থ হলো ভ্যাকান্সির আশেপাশে ক্রিস্টালিটিসের পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট থেকে ডিস্টর্টেড হয়ে যায়। ভ্যাকান্সির কারণে ভ্যাকান্সির আশেপাশে ক্রিস্টাল ল্যাটিস পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট থেকে ডিস্টর্টেড হয়ে যায়। তার মানে হচ্ছে ভ্যাকান্সি এর আয়তন তখন হয়ে যাবে হচ্ছে মিসিং অ্যাটমের আয়তন অপেক্ষা কম। অর্থাৎ চিন্তা করি এই অ্যাটমটা এখানে চলে আসলো, 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 তাহলে ভ্যাকান্সি এর আয়তনটা কিন্তু ছোট হয়ে গেল। ভ্যাকান্সি হলো ক্রিস্টাল স্ট্রাকচারে পয়েন্ট ডিফেক্টের একটি টাইপ। ল্যাটিস চেঞ্জ বা ডিস্টরশন থেকে পয়েন্ট ডিফেক্ট হয়ে থাকে। ক্রিস্টাল স্ট্রাকচারের ইমপিউরিটি বা ভেজাল থাকতে পারে, এটা ন্যাচারালি হইতে পারে অথবা ইন্টেনশনালিও হতে পারে। আমরা চিত্রে দেখতে পাচ্ছি 1 নম্বর চিত্রে এখানে একটা ডিফেক্ট তৈরি হয়েছে, ভ্যাকান্সি তৈরি হয়েছে, ক্রিস্টালে ভ্যাকান্সি তৈরি হয়েছে, রাইট। যদি ইমপিউরিটি অ্যাটম হোস্ট অ্যাটমকে সরাসরি প্রতিস্থাপিত করে, 1 নম্বর চিত্রে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ইমপিউরিটি যোগ করা হয়েছে, তো ইমপিউরিটি অ্যাটমটা হোস্ট অ্যাটমকে সরাসরি রিপ্লেস করেছে, তখন এটাকে বলা হয় সাবস্টিটিউশনাল ইমপিউরিটি। এবং তখন ক্রিস্টালকে বলা হয়, তখন এই যে 2 নম্বর চিত্রে ক্রিস্টালকে বলা হয় সাবস্টিটিউশনাল সলিডস সলিউশন। সিলিকন ক্রিস্টালে আর্সেনিক ডোপড করা হলে আর্সেনিক অ্যাটম সরাসরি সিলিকন অ্যাটমকে প্রতিস্থাপিত করে।
এখানে আর্সেনিক অ্যাটমটা হচ্ছে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটিস। ইম্পিউরিটি অ্যাটম দুটি হোস্ট অ্যাটমের মধ্যে ফাঁকা স্থানেও বসতে পারে। এই যে এখানে অনেকগুলো হোস্ট অ্যাটম আছে, এখানে মাঝখানে যে ফাঁকা স্থান আছে এটা এসে সেখানে বসে, কাউকে প্রতিস্থাপিত করে নাই মনে কর, হ্যাঁ, বরং একটা ফাঁকা পাইছে, ওই ফাঁকা স্থানে বসে গেছে। ঠিক আছে, এই যে এই ডি নাম্বার চিত্রের কথা বলতেছি। বি আর সি দুইটাই সাবস্টিটিউশনাল, বাট বি হচ্ছে অ্যাটমটা আকারে বড়, যে প্রতিস্থাপিত আর যে আর্সেনিকের কথা বলতেছি সেটা আকারে বড়, আর এখানে আকারে ছোট। ঠিক আছে, দুইটাই বি আর সি দুইটাই সাবস্টিটিউশনাল। আর ডি হচ্ছে গিয়ে ওই ফাঁকা স্থানে গিয়ে বসছে, এখানে কোনো প্রতিস্থাপন ঘটে নাই। ইম্পিউরিটি অ্যাটম দুইটা হোস্ট অ্যাটমের মধ্যে ফাঁকা স্থানে এসে বসেছে। এটার এক্সাম্পল হচ্ছে বিসিসি আয়রন ক্রিস্টাল, বডি সেন্ট্রেড কিউবিক আয়রন ক্রিস্টাল। ক্রিস্টালে যখন আমরা কার্বন যদি এসে বসে সেক্ষেত্রে এই ধরনের ইম্পিউরিটি দেখা যায়। একে ইনার্শিয়াল ইম্পিউরিটি বলা হয়। চিত্রে হচ্ছে এটা হচ্ছে ক্রিস্টালের ভ্যাকান্সি দেখানো হয়েছে এখানে। এই যে এখানে দেখানো হয়েছে, এখানে ইম্পিউরিটি অ্যাটম সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি এবং ইম্পিউরিটি অ্যাটমটা বড়, আর এখানে ইম্পিউরিটি অ্যাটমটা ছোট, আর এখানে ইনার্সটিশিয়াল ইম্পিউরিটি হোস্ট অ্যাটমের মধ্যে ফাঁকা স্থান দখল করে আছে। শর্টকি ডিফেক্ট। আয়নিক ক্রিস্টাল যেমন সোডিয়াম ক্লোরাইডে একটা কমন টাইপের ডিফেক্ট হয়ে থাকে, তাকে বলা হয় শর্টকি ডিফেক্ট। এটা একটা ক্যাটায়ন অ্যানায়ন জোড়া মিসিংয়ের কারণে হয়ে থাকে, যেটি সারফেসে মাইগ্রেটেড হয়ে থাকতে পারে, তাই চার্জ নিরপেক্ষতা বজায় থাকে। অ্যালকালি হ্যালাইড ক্রিস্টালের মুখ্য অপটিক্যাল এবং ইলেকট্রিক্যাল প্রপার্টির জন্য শর্টকি ডিফেক্টই দায়ী হয়। আয়নিক ক্রিস্টালে অন্য এক ধরনের ডিফেক্ট হচ্ছে ফ্র্যাঙ্কলিন ডিফেক্ট। এক্ষেত্রে একটা হোস্ট আয়ন স্থানচ্যুত হয়ে ইনার্শিয়াল পজিশনে চলে যায়, তার অরিজিনাল স্থানটি ফাঁকা থাকে। ইনার্সটিশিয়াল আয়ন এবং ভ্যাকান্সি পেয়ার মিলে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট গঠন করে। উদাহরণস্বরূপ সিলভার ক্লোরাইড ডিফেক্টে সিলভার প্লাস ইনার্সটিশিয়াল পজিশনে থাকে। এক্ষেত্রে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট এর ঘনত্ব একটা সমীকরণ থেকে বের করে যায়, তবে ইভি এর পরিবর্তে এখানে ই ডিফেক্ট বসবে। এটা আমরা আগেও দেখাইছিলাম। এনভি ইকুয়াল ছিল হচ্ছে এন এক্সপোনেনশিয়াল মাইনাস ইভি বাই কেটি, কিন্তু এখানে তো ইভি বসবে না, এখানে ইভির জায়গায় কি বসবে? ই ডিফেক্ট বসবে, ইভির জায়গায় ই ডিফেক্ট বসবে। এখানে ই ডিফেক্ট হলো অ্যাপ্রোপ্রিয়েট ডিফেক্ট ক্রাইটেরিয়া, অ্যাপ্রোপ্রিয়েট ডিফেক্ট ক্রিয়েশন, রাইট? আয়নিক ক্রিস্টালে সাবস্টিটিউশনাল এবং ইনার্সটিশিয়াল ইম্পিউরিটি থাকতে পারে, যার ফলে ল্যাটিস আয়নাইজড হয়ে যায়। ওভারঅল আয়নিক ক্রিস্টালকে অবশ্যই নিউট্রাল থাকতে হবে। ধরি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালে একটা ম্যাগনেসিয়াম 2+ একটা সোডিয়ামকে প্রতিস্থাপিত করে, যেহেতু ওভারঅল ক্রিস্টালকে নিউট্রাল থাকতে হবে, সেহেতু একটা সোডিয়াম প্লাস আয়ন ক্রিস্টালের কোথাও মিসিং আছে, নতুবা ক্লোরাইড আয়ন ক্রিস্টালে বিরাজমান। সর্বোচ্চ সম্ভাব্য ডিফেক্টের ধরন নির্ভর করে আয়নিক সলিডের কম্পোজিশন এবং আয়নের রিলেটিভ সাইজের চেঞ্জের উপর নির্ভর করে।
আবারও বলতেছি, সর্বোচ্চ সম্ভাব্য ডিফেক্টের ধরন কার উপর নির্ভর করে? আয়ন সলিডের কম্পোজিশন এবং আয়নের রিলেটিভ সাইজের চার্জের উপর। তো এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে হচ্ছে শর্টকি ডিফেক্ট আর এখানে হচ্ছে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, ঠিক আছে, দেখানো হয়েছে। এখানে এই সোডিয়ামটা প্লাসটা, এখানে প্লাসের চার্জটা এখানে চলে আসছে, আর এখানে একটা পজিটিভ এবং নেগেটিভ আয়ন থাকার কথা ছিল যেটা কিনা মিসিং, এই জন্য এটাকে বলা হয় শর্টকি ডিফেক্ট। আর এখানে পজিটিভ আয়নটা স্থানচ্যুত হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। আর এখানে দেখানো হয়েছে সাবস্টিটিউশনাল এবং ইম্পিউরিটি এবং ডাবলি চার্জড। হ্যাঁ, এখানে হচ্ছে দুইটা পজিটিভ চার্জ চলে আসছে, একটা মানে ম্যাগনেসিয়াম 2+, একটা সোডিয়াম প্লাসকে রিপ্লেস করেছে। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে একটা ম্যাগনেসিয়াম 2+, কয়টা সোডিয়ামকে রিপ্লেস করবে? দুইটা সোডিয়াম প্লাসকে প্রতিস্থাপিত করছে, ঠিক আছে। তাহলে এরা কোথায় চলে গেছে? এরা পরবর্তীতে এখানে চলে আসছে, আর এই হচ্ছে দুইটা নেগেটিভ চার্জ। এটাই হচ্ছে সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। তো এই ছিল আমাদের আজকে আলোচনা। আজকে আলোচনা থেকে আমরা কি কি জানতে পারলাম? ক্রিস্টালাইন স্টেট সম্পর্কে আলোচনা করছিলাম। প্রথমে আমরা টাইপস অফ ক্রিস্টাল নিয়ে আলোচনা করেছি, ওকে। তারপরে আমরা এফসিসি ক্রিস্টাল, বিসিসি ক্রিস্টাল, ইসিপি ক্রিস্টাল, ডায়মন্ড, জিঙ্ক, সোডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, সিম্পল ক্রিস্টালের এ এবং আর এর মধ্যে সম্পর্ক, কোঅর্ডিনেশন নাম্বার, পার ইউনিট অ্যাটমে, পার ইউনিট সেল অ্যাটম সংখ্যা ইত্যাদি নিয়ে একটা চার্ট সম্পর্কে ডিসকাস করেছি। তারপরে ক্রিস্টালের ডিরেকশন এবং প্লেন নিয়ে আলোচনা করেছি, মিলার ইন্ডিসেস নিয়ে আলোচনা করেছি। তারপরে আলোচনা করি হচ্ছে ক্রিস্টালাইন ডিফেক্ট এবং দেয়ার সিগনিফিকেন্স নিয়ে। তারপরে পয়েন্ট ডিফেক্ট, ভ্যাকেন্সিস অ্যান্ড ইম্পিউরিটিস নিয়ে আলোচনা করেছি। তারপরে শর্টকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট এক্সেট্রা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আলোচনা এই পর্যন্তই। That's all for today. Thank you everyone.